বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী যারা বর্তমানে অধ্যয়ন করছে, প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষের ইন্টার বা ডিগ্রি পাস কোর্স অথবা অনার্সে যারা পড়ছে বাংলাতে, তারা সহ আমার সাবেক ছাত্র সহকর্মীবৃন্দ যারা এই ভিডিওটি দেখছেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনলাইনে সরকার একটা নির্দেশ দিয়েছেন যে শিক্ষার্থীরা যাতে এই করোনাকালে ক্ষতিগ্রস্ত না হয় পড়াশোনা থেকে, সেই কারণে অনলাইনে ক্লাস নিতে হবে, এটা তারা বলেছেন। এটা আমরাও দীর্ঘদিন ধরে অনুভব করছি যে শিক্ষার্থীদের অবস্থা সব থেকে ক্ষতিকর হচ্ছে, কেননা তারা পড়াশোনা থেকে রীতিমতো বিরত থাকতে বাধ্য হচ্ছে, অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তাদের অবস্থাটা আরও বেশি শোচনীয়। অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার যে প্রস্তুতি নিয়েছিল প্রায় ভুলে গেছে বলা যায়। তো তাদের আবার সেই পাঠে অর্থাৎ সেই পাঠ কার্যক্রমে ফিরিয়ে আনার জন্য সরকারের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজেদের উদ্যোগে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। আশা করি যারা দেখছেন সবারই উপকার হবে, এই জন্য যে আমি যে বিষয়গুলো পড়াবো বা শেখাবো এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়গুলো মূলত ব্যাকরণের বিষয় এবং সেগুলোর অধিকাংশই বানান সম্পর্কিত বিষয়। এখন বাংলা ভাষা আমাদের আমার যে গ্রুপটার নাম দিয়েছি এসো বাংলা শিখি, অনেকে প্রশ্ন করতে পারেন যে বাংলা শেখার কী হলো? আমরা তো শিশুকাল থেকে বাংলা শিখি, বাংলা কথা বলি, তো তারপরেও দেখা যায় যে বাংলার প্রতি অবহেলার কারণে অনেক ভুল হয়ে যায় আমাদের। আমরা বাংলা ঠিক মতন উচ্চারণে বলতেও পারি না, লিখতে যেয়ে অনেকে ভুল করি। সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে লেখার প্রবণতা এখন মানুষের মধ্য থেকে কমে গেছে। আগে যখন চিঠিপত্রের যুগ ছিল, এই তো 10-15 বছর আগে যখন চিঠিপত্র লেখা হতো, বাবা ছেলেকে লিখতো, ছেলে বাবাকে লিখতো, তখন বানানের ব্যাপারে, লেখার সৌন্দর্যের ব্যাপারে আমরা সবাই আন্তরিক ছিলাম। ডিজিটাল যুগে মোবাইল আসার কারণে এখন বাংলা লিখতে হচ্ছে আমাদেরকে ইংরেজি বর্ণমালা দিয়ে। আমি মনে করি এটা আমাদের একটি ভুল সিদ্ধান্ত এবং বাংলার প্রতি একটা অবহেলা। যারা এরূপ কাজ করছে আমি তাদেরকে অনুরোধ করব যে বাংলার জন্য যে ত্যাগ, অসীম ত্যাগ, সেই রফিক সালাম বরকত যারা জীবন দিয়েছেন, তাদের যে ত্যাগ, সেই ত্যাগটার কথা স্মরণ করে অন্তত চেষ্টা করুন বাংলা ভাষাটাকে, বাংলা লেখাটাকে, বাংলা কথাটাকে বাংলা দিয়ে লেখার জন্য। কোনো কঠিন বিষয় নয়, শুধু আন্তরিকতার অভাব। তো যেহেতু আজকে আমার এই ক্লাসটি প্রথম ক্লাস, তার মধ্যে করোনাকাল চলছে, মহাদুর্যোগ, দিন দিন মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে, আক্রান্ত সংখ্যাও বাড়ছে, এর মধ্য দিয়ে আমাদেরকে সব কার্যক্রম চালিয়ে যেতে হবে। তো আমি প্রথমেই আজকের যে প্রসঙ্গ, সে প্রসঙ্গে আসছি, আর অতিরিক্ত সময় বাড়াবো না, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা সম্পূর্ণ করার চেষ্টা করব। প্রথমেই আমি বিষয়টি বলছি যে আজকে যেটি পড়াবো সেটি হচ্ছে বাংলা বানান, ব্যাকরণের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ। এবং এই অংশটি শুধু উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য না, এটা ডিগ্রি পাস কোর্সে যাওয়ার পরে তাদের জন্য প্রযোজ্য, যারা বাংলা অনার্সে পড়ে তাদের জন্য প্রযোজ্য, এবং যারা পড়াশোনা করে না বা পড়াশোনা শেষ হয়ে গেছে বাংলা লেখে, তাদের জন্য আরও বেশি প্রযোজ্য। এই জন্য যে তারা তো লেখাপড়া যারা আগে করেছেন এখন তো তারা দেখছেন না, কিন্তু বানানের নিয়মের যে অনেক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তাদের অনেকের ধারণা নেই। তারা অনেকে কৌতুক করে বলেন যে আজকাল
বাংলা বানানের কোনো নিয়ম নেই। বানানে হ্রস্বইকার দিলেও চলবে, দীর্ঘিকার দিলেও চলবে। হ্রস্বইকার দিলে অনেকে মজা করে বলেন যে হ্রস্বইকার দিলে একটু দুর্বল হয়, আর দীর্ঘইকার দিলে একটু মানে মজবুত হয়। দন্ত ন দিলে একটু দুর্বল হয়, আবার মূর্ধন্য ন দিলে একটু মজবুত হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বানানের চমৎকার নিয়ম করে দিয়েছে বাংলা একাডেমি, কিন্তু বাংলা একাডেমির নিয়মের সঙ্গে তাদের নিয়ম এবং ব্যাকরণের নিয়মের মধ্যে কিছু কিছু জায়গায় সাংঘর্ষিক অবস্থানটা রয়ে গেছে। আমি সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের যে নিয়মটা আমি আজকে শুরু করব সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি কর্তৃক প্রণীত। এটি বাংলা একাডেমির আগে প্রথম এই নিয়মটা মানে চালু করেন কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা সংস্কার কমিটি। তাদের নিয়মটা খুব একটা স্বচ্ছ ছিল না। রবীন্দ্রনাথ সে নিয়মটা দেখেছিলেন, তিনি খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। পরবর্তীতে এই নিয়মটা আবার চলে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে বানান সংস্কার সমিতি রয়েছে তারা মোটামুটি কিছুটা এগিয়ে নেন। পরবর্তীতে কলকাতা বাংলা একাডেমি তারা চেষ্টা করেন, সেখান থেকেও আমরা আরও এগিয়ে যাই। স্বাধীনতার পরবর্তীতে আমাদের দেশের এনসিটিভি পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য তারা বানান সংস্কারের একটা চেষ্টা করে এবং তারা মোটামুটি একটা নিয়ম দাঁড় করায়। এরপরে আমাদের জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি তারা আরও ব্যাপক আকারে এই নিয়মগুলো চালু করে। তো বাংলা একাডেমির প্রমিত নিয়মটাই এখন সব ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু বিতর্ক সৃষ্টি করছে। মানুষ কিছুটা দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে যে আমরা কোন নিয়মটা অনুসরণ করব, বাংলা একাডেমির নিয়মটা অনুসরণ করব না বাংলার যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণের নিয়ম অনুসরণ করব। আমি সেই প্রসঙ্গে যখন আসবো আমি বিস্তারিত বলব। বাংলা একাডেমি বাংলা শব্দ গুলোকে প্রধানত দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তৎসম শব্দ, তার বানানের নিয়ম রীতি হবে একরকম। আর একটি হচ্ছে অতৎসম বা দেশি শব্দ বা বিদেশি শব্দ, এই শব্দগুলোর নিয়মটা হবে আর একরকম। তৎসম শব্দটা হচ্ছে সংস্কৃত থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে কোনো পরিবর্তন ছাড়াই, সে শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। আর দেশি বিদেশি এগুলো তো তদ্ভব শব্দ। বিদেশি তো আমাদের দেশে যেহেতু বিদেশিরা দীর্ঘদিন অবস্থান করেছে, অর্থাৎ এক সময় মোগলরা এদেশ রাজত্ব করত, রাজনৈতিক কারণেই বাংলা ভাষার মধ্যে তাদের সেই শব্দগুলো এসে ঢুকে গেছে। এরপর সুলতানি আমল ছিল, তারপরে নবাবী আমল ছিল। সে সময় মুসলমানদের যে মুখের ভাষার যে শব্দগুলো, সেই শব্দগুলো বাংলা ভাষায় চলে এসেছে। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষায় আমরা যদি একটু ভালোভাবে সূক্ষ্মভাবে যদি একটু লক্ষ্য করে দেখি যে বাংলা ভাষার নিজস্ব শব্দ খুব সীমিত। এখানে একটা হিসাবে দেখা গেছে যে শতকরা মাত্র 25টা শব্দ বাংলা আর 75টা শব্দই বিদেশি। বিদেশি বলতে এখানে ইংরেজি হতে পারে, আরবি ফার্সি হতে পারে। ইংরেজি হতে পারে কারণ হচ্ছে যে দেশে ইংরেজরা বসবাস করেছে প্রায় 200 বছর। তার আগে নবাবী আমল ছিল, সুলতানি আমল ছিল, মুঘল আমল ছিল। স্বভাবতই রাজকার্যের ভাষা সে সময় আরবি ফার্সির উপরেই নির্ভরশীল ছিল। সেই জন্য বাংলা ভাষায় এই বিদেশি শব্দগুলো এত বেশি এসে গেছে। এই আশাটাকে আমি খারাপ বলছি না, মন্দ বলছি না, এই আশাটা ভালো। আমাদের বাংলা ভাষার শব্দ যেহেতু তৎসম শব্দের উপরই নির্ভরশীল ছিল, সেই কারণে এই বিদেশি শব্দগুলো আসার কারণে বাংলা ভাষাটা নতুন একটা প্রাণ পেয়েছে। এখন যদি আমরা বাংলা ভাষার আন্দোলনে যদি আমরা মনে করি যে বিদেশি শব্দগুলো ঝেঁটিয়ে বিদায় করে দেব, তাহলে বাংলা ভাষার শব্দ একেবারে মুখ থুবড়ে পড়বে। বলতে পারি যে শব্দ অভাবে আমরা ঠিকভাবে কথা বলতে পারবো না, লিখতে পারবো না। সেই জন্য সেগুলোকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। আমি যখন ইংরেজি শব্দ যেমন চেয়ার,
যেমন টেবিল, যেমন শার্ট, যেমন প্যান্ট, টাই, বোর্ড, এই শব্দগুলোকে যখন আমি ইংরেজি বানান দিয়ে লিখব তখন সেটি বিদেশি শব্দ। আর যখন আমরা বাংলা বানানে লিখব তখন সেটি আমাদের বাংলার শব্দ বলেই ধরে নিতে হবে। তো কলকাতা একাডেমি মানে বাংলা কলকাতা যে বাংলা ভুল বললাম, কলকাতা যে বাংলা সংস্কার সমিতি তাদের উদ্যোগ এবং কলকাতা বাংলা আকাদেমির যে প্রচেষ্টা, সব কিছুর সমন্বয়ে এনসিটিবি এবং বাংলা একাডেমি সর্বশেষ প্রণীত প্রথম নিয়মটা যেটা দিয়েছে তারা, যে তৎসম শব্দ বা সংস্কৃতজাত শব্দে বানান যেভাবে ছিল প্রমিত নিয়মে আমরা সেইভাবেই রাখব। এখানে একটি সাংঘর্ষিক ব্যাপার দেখেন ব্যাকরণের সঙ্গে। যেমন তৎসম শব্দে বলা হচ্ছে ওখানে কর্ণ, আর বাংলা ভাষায় সেটাকে বলা হচ্ছে কান। আবার সর্প তৎসম শব্দ, বাংলা ভাষায় সেটি বলা হচ্ছে সাপ। তাহলে সর্প থেকে সাপ, কর্ণ থেকে কান, তারা যে নিয়মটা বলছে যে তৎসম শব্দ যেভাবে আছে আমরা সেইভাবেই সেই শব্দগুলো অবিকৃতভাবে রাখব। তাহলে কর্ণই রাখা উচিত ছিল, সর্পই রাখা উচিত ছিল, কিন্তু আমরা তো তা করছি না। ধর্ম কয়েক ধাপে পরিবর্তন হয়েছে, যেমন ধর্ম শব্দটা পরবর্তীতে ধম্ম হয়েছে প্রাকৃত ভাষায়, তারপরে এটা বাংলা ভাষায় হয়েছে ধাম। একই রকম কর্ম, তারপরে আসছে কম্ম, তারপরে আসছে কাম। তো এই যে পরিবর্তনগুলো আসছে এগুলো যুগের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে বাংলা ভাষাটা এইভাবে আসছে। তো আমি প্রমিত বাংলা বানানের প্রথম যে নিয়মটা তৎসম শব্দের, সেখানে বলা আছে যে তৎসম শব্দের বানান যেভাবে আছে সেইভাবেই রাখতে হবে আধুনিক বাংলাতে। তো এই যে বললাম কর্ণ, সর্প, এগুলো তো সেভাবে থাকছে না, কাজে এটা তো সাংঘর্ষিক পর্যায়ে চলে যাচ্ছে। তারপরে এখানে বলা আছে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, এটা তৎসম এবং অতৎসম সব ক্ষেত্রেই হবে। এই নিয়মটা চমৎকার একটা নিয়ম। আগে আমরা দেখা যেত রেফের পর জফলা ব্যবহার করছি বা সেখানে দ্বিত্ব করছি, অর্থাৎ বর্ণটিকে দুইবারও লিখছি। যেমন কার্যালয় এখনো আছে, অন্তস্থ জয় রেপ জফলা আকার দিয়ে লেখা হচ্ছে। সর্ব রেপ জফলা আগে লেখা হতো, কিন্তু এখন এই নিয়মের কারণে আমরা এটা বলতে পারি, সেটা তৎসম হোক বা অতৎসম হোক, যদি রেপ থাকে তাহলে সেখানে জফলা দেওয়ার আর দরকার হবে না, অর্থাৎ দ্বিত্ব করার কোনো প্রয়োজন নেই। রেপের কারণেই সেই উচ্চারণটা দ্বিত্ব হয়ে যাবে। পরবর্তীতে তৎসম শব্দের আরেকটা নিয়ম, সর্বশেষ যে নিয়মটা বাংলা একাডেমি তার প্রমিত বাংলা বানানের নিয়মে দিয়েছে, সেটা হলো ক খ গ ঘ, এটা যদি পরবর্তীতে পরে থাকে তার আগে অনুস্বর দিলেও চলবে। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি অলংকার, অলংকার অর্থাৎ অনুস্বর দিয়ে আমরা লিখতে পারি, কিন্তু বাংলা একাডেমি আবার বলছেন ওখানে তবে কথাটা ওখানে বলছেন যে তবে বিকল্পে, অর্থাৎ বিকল্প তারা বলছেন যে বিকল্পে ও লেখা যাবে। সন্ধিতে ব্যাকরণের যে সন্ধি আছে, এই সন্ধিটা বাংলা বানানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এই সন্ধিটা তারা ইন্টার সিলেবাসে রাখেনি, ডিগ্রিতেও রাখেনি, শুধুমাত্র অনার্সের সিলেবাসে রেখেছেন এবং নবম দশম বা ক্লাস অষ্টম বা সপ্তম শ্রেণী এইগুলোতে আছে। এটা ইন্টারেও রাখা উচিত ছিল, কারণ বানানের ক্ষেত্রে এই সন্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অলংকার বলছে যে ক খ গ ঘ এর পরে, এটা যদি পরে থাকে ক খ গ ঘ, তার আগে অনুস্বর দিলে চলবে। তাহলে অলংকার, এই যে কার ক আছে তার আগে অনুস্বর দিলেই কিন্তু বলছে যে এটা চলবে, লেখা যাবে, বাংলা একাডেমি এটা বলছে। কিন্তু সন্ধিতে বলা আছে যে ক খ গ ঘ যদি থাকে তার আগে ওই বর্গের পঞ্চম বর্ণ আসবে, অর্থাৎ ও বর্ণটা আসবে। তাহলে অলংকার বানানটা হবে ও দিয়ে। আমি
বোর্ডে যে দেখাতে পারলে হয়তো একটু ভালো হবে। আমি বোর্ডে যাচ্ছি। আমি বোর্ডে এসেছি। বোর্ডে আমি এই বিষয়টি দেখাচ্ছি। সন্ধিতে কি কথাটা বলছে, যেমন ক, খ, গ, ঘ, ঙ। এই ঙটা পঞ্চম বর্ণ, অর্থাৎ এই লাইনটাকে বলা হচ্ছে ক বর্গ। এই ক বর্গে এই কয়েকটা বর্ণ যদি ক, খ, গ, ঘ যদি পরে থাকে, তাহলে যুক্ত বর্ণ হতে পারে শুধুমাত্র ঙর সঙ্গে। এটা সন্ধিতে বলছে, এটা সন্ধিতে বলা হচ্ছে। যেমন বাংলা একাডেমি বলছে অলংকার, অর্থাৎ এখানে এই যে ক আছে তার আগে অনুস্বার দিলেও চলবে, তারা শুদ্ধ বলে ধরে নিচ্ছে। কিন্তু সন্ধিতে বলা হচ্ছে যে এই বর্ণগুলো যদি পরে থাকে তাহলে তার সঙ্গে যুক্ত হবে এই বর্ণটা, 5 নম্বর বর্ণটা যুক্ত হবে। অর্থাৎ হবে এখানে অলংকার, মোর সঙ্গে কয় আকার আর এই এটা হচ্ছে অলংকার। উচ্চারণ কিন্তু একই, অলংকার অলংকার। এখানে ও ক, এখানে অনুস্বার। মনে রাখবেন যে প্রমিত নিয়মে কিন্তু বলা হচ্ছে যে কেউ যদি এটা না লেখে এটা লেখে হবে, তারা কিন্তু স্বীকার করছেন। যদি অস্বীকার করতেন তাহলে ব্যাকরণকে অস্বীকার করা হবে। বরং এইটাকেই আমরা 100% শুদ্ধ বলতে পারি। যখন পরীক্ষার সময় এই শব্দটা আসবে অলংকার, তখন ছাত্রদেরকে শুদ্ধ করে লিখতে হবে এই বানানটা, অর্থাৎ অল ম কয় আকার আর র। আর এটা সন্ধির নিয়মে পুরোপুরি শুদ্ধ শব্দ। একই রকম সংবাদ, আমরা এটা লিখতে পারি। তো আবার সংবাদটা ঠিক এখানে আসবে না, এই জন্য যে এই বর্ণ এখানে নেই, এটা আলাদা, এটা সন্ধি নিয়মে হয়েছে। যেমন সঙ্গীত, সঙ্গীত শব্দটা দেখুন। সঙ্গীত যদি আমি বাংলা একাডেমি নিয়মে এইভাবে লিখি, সঙ্গীত লেখা যাবে। তারা বলছে যে ভুল হবে না, লেখা যাবে। কিন্তু সন্ধির নিয়মে, ব্যাকরণের নিয়ম অনুযায়ী এখানে গ, অর্থাৎ এই যে গ বর্ণটি রয়েছে তার সঙ্গে যুক্ত বর্ণ হতে গেলে এই বর্ণটি না, এই বর্ণটি চলে আসবে। অর্থাৎ সঙ্গীতের যেটা শতভাগ শুদ্ধ আমরা বলবো, অর্থাৎ ম গ তার সঙ্গে দীর্ঘি আর এই ত। ছাত্রদেরকে পরীক্ষার সময় খাতায় কিন্তু এটাই লিখতে হবে। যদি এটা আসে অশুদ্ধ হিসেবে, যদি এই বানানটি দিয়ে থাকে তাহলে শুদ্ধ এটা বলতে হবে। এটা লিখলে কোনো ভুল নেই। মনে রাখতে হবে যে ক খ গ ঘ ঙ, এই ঙর সঙ্গে যুক্ত বর্ণ হতে পারে শুধুমাত্র এই কয়েকটি বর্ণে। আবার চ ছ জ ঝ ইয়, এখানেও ইয়র সঙ্গে যুক্ত বর্ণ হতে পারে চ ছ জ ঝয়, অন্য কোনো বর্ণের সঙ্গে কিন্তু তারা যুক্ত বর্ণ হবে না। তো এই ছিল বাংলা একাডেমি নিয়মের তৎসম শব্দের যে বানানের নিয়ম, সেই বানানের নিয়মের কয়েকটি। আমি পরবর্তীতে অতৎসম শব্দের একটা নিয়ম আজকে অন্তত দেখাই দিই, একটা নিয়ম দেখাই দিই। সেটা হচ্ছে অতৎসম, অতৎসম বা দেশি বিদেশি শব্দের রস্বইকার হবে। এটা কিন্তু অতৎসম শব্দের নিয়ম, প্রমিত নিয়মেই বলা হচ্ছে। অতৎসম বলতে কি, সেটা তৎসম না। সংস্কৃত থেকে উচ্চারণ হয়েছে ঠিকই, কিন্তু ভাষার
মানে প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে আস্তে 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 এক সময় সেটা বাংলা ভাষা বা তদ্ভব শব্দে পরিণত হয়েছে। তাহলে আমরা অতৎসম বলতে যেটা বাংলা ভাষা যে শব্দগুলো ইংরেজি শব্দ বা আরবি ফার্সি শব্দ, এই শব্দগুলোকে আমরা অতৎসম বলতে পারি। এটা লিখলে আর এটা লেখার দরকার হয় না। তারপরও লেখা হলো যে অতৎসম বা দেশি বিদেশি শব্দের এখানে দীর্ঘিকার দেওয়ার কোনো দরকার হয় না। যেমন যেমন ইংরেজি, ইংরেজি আগে আমরা ইংরেজি কিভাবে লিখতাম? এভাবে লিখতাম। কেন লিখতাম? যখন প্রমিত নিয়ম বা বানানের এই যে নিয়মগুলো, এগুলো যখন চালু হয়নি, তখন দেখা যেত যে উচ্চারণের দিকে খেয়াল করেই কিন্তু আমরা ই ব্যবহার করতাম। সেই ই হ্রস্বই অথবা দীর্ঘই। এখন কেউ যদি সব সময় দীর্ঘ উচ্চারণ করে তাহলে দীর্ঘই লিখবে, আবার কেউ হয়তো দীর্ঘই উচ্চারণ করতে পারে না, সে সবসময় হ্রস্বইকার লিখবে। সেই কারণে একটা নিয়ম এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। কাজে ইংরেজি শব্দ এটা বর্তমানে চলবে না, যেহেতু এটা বিদেশি শব্দ, কাজে এখানে হ্রস্বইকার দিতে হবে। ইংরেজি, আরবি, আরবি, কাজী, এখনো বহু কাজীখানায় কাজী শব্দটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লেখা আছে। মনে রাখতে হবে যে বিদেশি শব্দ, কাজে এখানে দীর্ঘিকার হবে না, এখানে হ্রস্বইকার দিতে হবে। কাজী, তারপরে ট্র্যাজেডি, ট্র্যাজেডি, তারপরে বেশি, খুশি, বাড়ি, গাড়ি ইত্যাদি। এখন এই শব্দটার দিকে একটু খেয়াল করুন যে বেশি, এই বেশিতে আমরা বেশিরভাগই বানান ভুল করে বেশি এভাবে লিখি। তো এই বেশি এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, অর্থ পার্থক্য আছে। এই বেশি মানে যেটা হচ্ছে অধিক, আর এই বেশি যেটা সেটা হচ্ছে বেশ ধারণ করা। যেমন ছদ্মবেশী, পাগল বেশি। কাজে এইটা আর এটা কিন্তু এক না, অর্থ কিন্তু আলাদা। ওখানে বেশি দীর্ঘিকার হয়েছে, এখানে বেশি অধিক, এখানে হ্রস্বইকার হয়েছে, যেহেতু এটা আমাদের দেশীয় শব্দ। এছাড়াও যদি আলিফ প্রত্যয় থাকে, বাংলা একাডেমি বলছে যে আলিফ প্রত্যয় যদি থাকে, এই আলিটা প্রত্যয় হিসেবে যদি কোনো শব্দের সঙ্গে যোগ হয় তাহলে কিন্তু সেখানে দীর্ঘিকার দিব না। আমরা কিন্তু সাধারণত দীর্ঘিকার ব্যবহার করি, কিন্তু দীর্ঘিকার না ব্যবহার করাটাই সব থেকে ভালো। বাংলা একাডেমি স্পষ্ট করে বলছে যে ওখানে দীর্ঘিকার দেওয়ার দরকার নেই। যেমন আমি যদি এখানে বলি সোনালী, এখানে হ্রস্বইকার দেব। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে সোনালী ব্যাংক, ওখানে তো দীর্ঘিকার দেওয়া আছে। ওটা ওদের নামের ব্যাপার, প্রপার নাম, কাজে ওদের ওই নামটা ওইভাবেই রাখতে হবে। আমি যখন সোনালী ব্যাংক লিখব তখন সেখানে দীর্ঘিকার দিব, কিন্তু যখন সোনালী রং বলবো, সোনালী ক্ষেত বলবো, সোনালী কাগজ বলবো, তখন আমি সেখানে হ্রস্বইকার দিব। কেন দিব? এখানে শব্দটা যদি ভাঙি, কি কি শব্দ আছে একটু দেখুন। একটি হচ্ছে সোনা যোগ আলী, তাহলে এখানে সোনা একটা পুরোপুরি শব্দ, আর আলী তার সঙ্গে একটা বাড়তি শব্দ। এই বাড়তিটাই হচ্ছে প্রত্যয়। এই আলী প্রত্যয় দিয়ে যতগুলো শব্দ হবে সেখানে কোনো জায়গায় দীর্ঘিকার হবে না, সব জায়গাতে হ্রস্বইকার হবে। একই রকম রূপালী আমি যদি বলি তাহলে রূপা যোগ আলী, যদি মিতালি বলি তাহলে মিতা যোগ আলী, বর্ণালী যদি বলি তাহলে বর্ণ যোগ আলী। তাহলে দেখা যাচ্ছে যে আলী প্রত্যয় থাকলে, আলী যদি বাড়তি অর্থাৎ বেশি প্রত্যয় যদি হয় তাহলে সেখানে দীর্ঘিকার দিব না। মনে রাখতে হবে যে সোনালী ব্যাংক তাদের বানান পরিবর্তন করেনি, কিন্তু একসময় হয়তো তারা তাদের নামের বানানটা পরিবর্তন করতে বাধ্য হবে যখন সবাই জেনে যাবে। এখন তো সবাই বিষয়গুলো জানছে না, জানছে যারা পড়াশোনা করছে,
তারা জানছে। যখন এই প্রমিত নিয়ম সিলেবাসভুক্ত হয়েছে তখন থেকে হয়তো জানা শুরু করেছে। ছাত্রদেরকে যখন পড়াই তখন ছাত্ররা অনেক সময় কিন্তু এটা বলে যে স্যার সোনালী ব্যাংক এখানে তো দীর্ঘিকার দেওয়া আছে, তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারা বুঝতে পারে এটা কঠিন বিষয় না। তো এরপরে যখন ক্লাস নেব, পরবর্তীতে যখন ক্লাস নেব, তখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আমাদের অধিকাংশ শিক্ষিত লোকই এটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে, আমি শুধু একটু কাজ দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই যে পয় হ্রস্বইকার এবং পয় দীর্ঘইকার, কোন কোন জায়গায় এটা হবে আর কোন কোন জায়গায় এটা হবে, সেই বিষয়টা আগামী দিনে, আগামীতে যখন আমি ইয়েতে আসবো, ভিডিওতে আসবো, তখন আমি এই দুটা বিষয় কথা বলবো। তো সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন। করোনাকালে জনদূরত্ব বজায় রেখে চলবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।